চলুন দেখি কিভাবে সামরিক শক্তির চেয়েও বড় হয়ে ওঠে অর্থনৈতিক শক্তি আর কিভাবে একটা জলপথ পুরো খেলার মোড় ঘুরিয়ে দেয়। একটা পরাশক্তি হামলার জন্য তৈরি, কিন্তু একটাও গুলি না ছুড়ে তাদের থামানো হলো কিভাবে? যুক্তরাষ্ট্র কিন্তু ইরানের উপর হামলার জন্য তৈরি ছিল। কয়েক সপ্তাহের সংঘাতে ইরানের অবস্থা তখন খুবই খারাপ। নেতৃত্ব, প্রতিরক্ষা শিল্প সব কিছু প্রায় ভেঙে পড়ার মতো। লক্ষ্য ছিল একটাই, পুরো দেশকে অন্ধকারে ডুবিয়ে দেওয়া। পাওয়ার প্ল্যান্ট, তেল শোধনাগার সব ধ্বংস করে দেওয়া। কিন্তু হামলাটা হলো না। কারণটা হলো একটা সরু জলপথ। এখান থেকেই খেলাটা ঘুরে যায়। ইরান জানত সামরিক শক্তিতে তারা পারবে না। তাদের আসল অস্ত্র ছিল এই হরমুজ প্রণালী, একটা ভৌগোলিক অবস্থান। সরাসরি যুদ্ধে জেতা অসম্ভব ছিল। তাই ইরান কি করল? তারা খেলার মাঠটাই পাল্টে দিল। তো ইরানের যুদ্ধ জেতার কোনো দরকারই ছিল না। তাদের একটাই লক্ষ্য ছিল যুদ্ধটাকে সবার জন্য অনেক বেশি ব্যয়বহুল করে তোলা। ভাবা যায়, এই একটা মাত্র জায়গা দিয়ে সারা বিশ্বের ২০% তেল সরবরাহ হয়। আর এই কৌশলটা কাজেও দিল। অনিশ্চয়তা তৈরি হতেই তেলের দাম আকাশে উঠে গেল, যা বিশ্ব অর্থনীতিতে একটা ধাক্কা দেয়। তখন ইউরোপ আর এশিয়ার দেশগুলো যুক্তরাষ্ট্রের উপর চাপ দিতে শুরু করে, কারণ যুদ্ধের খরচটা এখন আর শুধু আমেরিকার ছিল না। আর এই উত্তেজনার মধ্যেই একজন মধ্যস্থতাকারী হিসেবে এগিয়ে আসে পাকিস্তান। পাকিস্তানের এই উদ্যোগে একটা সুযোগ তৈরি হয়, একটা অস্থায়ী যুদ্ধবিরতির রাস্তা খুলে যায়। ফলে ২ সপ্তাহের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। সামরিক উত্তেজনাটা আপাতত কমে আসে। তাহলে প্রশ্ন হলো, এই খেলায় আসলে জিতল কে? উত্তরটা কিন্তু বেশ জটিল। যুদ্ধবিরতিটা ছিল একটা সাময়িক সমাধান, মূল সমস্যা কিন্তু থেকেই গিয়েছিল। এই যুদ্ধবিরতিটা আসলে শুধু কিছুটা সময় করে দিয়েছিল, কোনো স্থায়ী সমাধান কিন্তু আসেনি। এখানেই আসল সমস্যা। দুই পক্ষের দাবিগুলো দেখুন, একেবারে দুই মেরুর। এর ফলে যা হলো তা হলো এক অদ্ভুত পরিস্থিতি। যুদ্ধও নেই, আবার শান্তিও নেই। এই ঘটনাটা একটা জিনিস পরিষ্কার করে দেয়, ভবিষ্যতে যুদ্ধ শুধু সামরিক শক্তি দিয়ে হবে না, লড়াইটা হবে অর্থনৈতিক কেন্দ্র নিয়ন্ত্রণের।